মানুষ দুইটা জিনিস যতই লুকাতে চেষ্টা করুক না কেন লুকাতে পারে না। প্রথমটা হলো ওয়াস্ট সেট ক্র্যাপ, আর দ্বিতীয়টি হলো মিথ্যা। আর এর পিছনে কারণ আছে। দুটো জিনিসই দুর্গন্ধ ছড়ায়। এই গন্ধকে বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারে না, এবং কেউ যদি তা করবার চেষ্টা করে তবে সেই দুর্গন্ধকে দীর্ঘ সময় ধরে নিজেকেই শুঁকতে হয়। মানুষ একটা মিথ্যা বলে, তারপর সেটা লুকানোর জন্য আর একটা মিথ্যা বলে, তারপর তৃতীয়ত মিথ্যা বলার এমন একটি সিলসিলা শুরু হয়। সেখান থেকে সত্য বলার মাধ্যমেই মুক্তি পাওয়া যায়, কিন্তু কখনো কখনো তা করতে দেরি হয়ে যায়। এরকমই এক খেলা কিসমত আমার সাথে খেলে। 10 বছর আগে একটি খারাপ রাতে আমি একটি ভুল করেছিলাম এবং সবার চোখ থেকে লুকিয়েছিলাম, কিন্তু তখন আমার নিজের হাতের কাজ এমনভাবে আমার সামনে দাঁড়ালো যে আমি চাইলেও কিছু করতে পারিনি। আমার সেই রাতের ভুলটা এমন একটা অবারিত চক্র শুরু করেছিল যেটা আমি লক্ষ্য চেষ্টা করেও থামাতে পারিনি। কি করব না, চোখ বন্ধ করে বসে আছি। এই ভেবেই দেওয়ালে টাঙানো পুরনো ঘড়ির কাঁটা 11টা বেজে উঠল, আর সারা ঘরে ঘন্টার আওয়াজ হলো। মনে মনে ভাবলাম সময় হয়েছে। এত গভীরভাবে কি ভাবছ? তার মিষ্টি সুরেলা কণ্ঠ আমার কানে বেজে উঠল। মাথা তুলে চোখ খুলে ওর দিকে তাকালাম। সে আমার সামনে বসে হাসছিল। মাথা ব্যথা করছে, আমি কি টিপে দেব? সে চিন্তিত ভঙ্গি দিয়ে আদর করে জিজ্ঞেস করলো। আমি হেসে অস্বীকার করে ঘাড় নাড়লাম। মানালির কাছে একটা ছোট্ট হিল স্টেশনে বানানো আমার বাংলোতে বসেছিলাম দুজনে। আমি 12 বছর আগে এই বাংলোটি কিনেছিলাম এবং এখানে প্রায়ই আসতাম। আকাশে চাঁদের আলো পূর্ণ ছিল এবং আমরা দুজনেই বড় বারান্দায় খাবার টেবিলে বসে আছি। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে প্রিয়। প্লেটটা আমাদেরকে এগিয়ে দিয়ে বলল, যাও, ক্ষীর আবার ঠান্ডা হয়ে গেছে, আমি গরম করে দিচ্ছি। না, রাখো, আমি বললাম, আমি ঠান্ডাই পছন্দ করি। ক্ষীর? আমি মনে মনে ভাবছিলাম, বরাবরের মতো। গত 10 বছরে সে একটুও পরিবর্তন হয়নি। আজও সে একই রকম। লম্বা ঘন কালো চুল, ধারালো নখ, ফর্সা গায়ে রং, ভরা বুক, লম্বা। আজও যে কোনো 20-22 বছরের মেয়ের মতো প্রেমের কথাই কতটা বিশ্বাস করত। তার সব কিছু ছিল যা একজন পুরুষ চায়। আমার এর চেয়ে বেশি আর কী প্রয়োজন ছিল? আমি এক হাতে আমার কোটের পকেট চেক করলাম। প্রত্যাশিতভাবে আমার 45 রিভলভার আমার পকেটে ছিল, লোডেড। খাওয়া শেষ করে প্লেটগুলো সরিয়ে রান্নাঘরের ভেতরে রেখে আসি। সে আসার সময় মিউজিক সিস্টেমে একটি ধীর রোমান্টিক টোন ছেড়ে ভলিউম বাড়িয়ে দিয়েছে যাতে আমার বাইরের শব্দ শুনতে পারি। কাম ডান্স উইথ মি। এসে সে আমার হাত বাড়িয়ে দিল। বাট উই জাস্ট ইট, আমি হাসি মুখে জবাব দিলাম। সো কাম অন। সো আমার হাত ধরে টান দিল। আমি জানতাম যে সেটা করবে, তাই সে দাঁড়ানোর চেষ্টা করার আগেই উঠে দাঁড়ালাম। হ্যাভ ইউ রিয়েলি লাভ মি? ব্রায়ান অ্যাডামসের কণ্ঠস্বর ভেসে আসছিল এবং আমাদের দুজনের দেহেও একে অপরের পাশে খুব কাছাকাছি ধীরে ধীরে কানের সাথে দুলছিল। ওর হাত দুটো আমার কাঁধে আর আমার কোমরে ছিল। আমি আমার কাঁধে, আমার ঘাড়ে, ওর মুখে নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করি এবং প্রতিটি নিঃশ্বাসের সাথে ওর বুক উপরে এবং নিচে হচ্ছে অনুভব করতে পারি। ঘরের ভিতরে ঘড়ির কাঁটা তখন 12টা। আমি জানতাম সে এখন কি বলবে। চলো বেডরুমে যাই, আমার সাথে প্রেম করো। আই ওয়ান্ট টু সেলিব্রেট আওয়ার অ্যানিভার্সারি উইথ ইউ ইনসাইড মি। সে কিছুটা উপরে উঠে আমার ঠোঁটে তার ঠোঁট রাখল। কিছুক্ষণ পর বেডরুমে দাঁড়িয়ে দুজনেই একে অপরকে জড়িয়ে ধরলাম। তোমার চুল ধূসর হয়ে যাচ্ছে, সে আমার কানে মৃদুস্বরে বলল। তুমি যৌবনে বুড়ো হয়ে যাচ্ছ। আই হোপ এখনও বিছানায় পারফর্ম করতে পারো। এই বলে সে মৃদু হাসল। সেই একই মিষ্টি হাসির কণ্ঠ। একটা মানুষ আর কি চায় সেটা তার মধ্যে নেই,
মনে মনে ভাবলাম, ব্রায়ান অ্যাডামসের হ্যাভ ইউ রিয়েলি লাভ আ উম্যান গানটি আবার বেজে উঠল এবং আমি ভাবছিলাম, ডিড আই রিয়েলি লাভ হার? ও ওর দুই হাত আমার ঘাড়ের চারপাশে রাখে। সি লাইক দ্য স্ট্রং প্লে অফ মাই মাসেলস। লাভ মে প্রিয়, সে আমার কানে মৃদুস্বরে বলল, যেন সে জানে আমি কি শুনতে চাই। এই লাইনটি সে আমাকে 10 বছর আগে বলেছিল এবং তারপরে সে প্রতি বছর বলতে থাকে। তবে কেন আমি তাকে ভালোবাসতে পারিনি? আমি এটা কখনোই বুঝতে পারিনি। আমি তাকে আমার বাহুতে তুলে বিছানায় দিলাম। ও সেখানে বসে আমার দিকে হাসল। ও সুন্দর, মার্জিত, করুণাময়, মৃদু, সদয় এবং উষ্ণ। একই সময়ে আমি একজন স্ত্রীর মধ্যে যা চাই তা সবই ছিল। তাহলে আমার কি দরকার? মনে মনে ভাবলাম। কোটের পকেটে রাখা রিভলভারের দিকে ধ্যান দিলাম। আমি আমার কোট খুলে একপাশে রাখি এবং জিপ নিচে। সাথে সাথে আমার দাঁড়িয়ে থাকা পুরুষাঙ্গ বেরিয়ে এলো। সে আমার ইশারা খুব ভালো করে বুঝতে পেরেছিল। সর্বপ্রতি এই প্রথম আমরা একে অপরের প্রেম করছিলাম না। হাসতে হাসতে সে উঠে হাঁটু গেড়ে বসে মোহনীয়ভাবে চুলগুলো একপাশে ঠেলে দিয়ে হাতে আমার পুরুষাঙ্গ ধরল। আমার মুখ থেকে বেরিয়ে এলো, ওর হাত কেমন ঠান্ডা। আমি এক নজরে এসে তাপমাত্রা লক্ষ্য করি। ইউ আর সো হার্ট, ও বলে এবং স্মিত হেসে ওর মুখের মধ্যে আমার পুরুষাঙ্গ গ্রহণ করে। ও জিহ্বা চারপাশে ঘোরাফেরা করছিল যতক্ষণ না সে আক্ষরিক অর্থে ড্রলিং। ও কখনোই অন্য মেয়েদের মতো আরাম করে চষেনি। সোজা পুরুষাঙ্গ এমনভাবে আর চষতে লাগলো মনে হলো ওর মুখেই ছেড়ে দেব। আমার সারা শরীরে এক অদ্ভুত আনন্দের ঢেউ বয়ে গেল। দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার পা কাঁপতে লাগলো। সেই ইশারা বুঝতে পেরে কখনো মুখে নিল, কখনো ঠোঁট গড়িয়ে যেতে থাকে এবং তারপর ওর আঙুলগুলি গোড়ায় পৌঁছে আমার বল খুঁজে নেয়। তাদের হালকা করে আদর করলো। ফোল্ডিং দেহ, প্লেইং উইথ দেম খেলা, এবং এটি আমার হৃদয় ও মনে একটি জাদু তৈরি করে। যেভাবে ওর মুখে ঝাঁকুনি খাচ্ছিল, আমি নিশ্চিত ছিলাম যে ও বুঝতে পেরেছিল যে আমি কতটা মজা পাচ্ছি। আমি দুই হাতে ওর মাথাটা ধরে পেটের দিকে টেনে নিলাম। ও ক্রাফট ফিলিং দ্য ব্রান্ট অফ মাই কক বাউন্স অফ দ্য রুফ অফ দ্য মাউথ। ও গিলে ফেলল এবং তারপর আমার পেট তার টনসিল অতিক্রম করলো। আমার দাঁড়িয়ে থাকা পুরুষাঙ্গুর গলার ভিতর নেমে গেছে। এক মুহূর্তের জন্য ও সরে যাওয়ার চেষ্টা করলো। সম্ভবত ও দম বন্ধ হয়ে আসছে, কিন্তু তারপর ও আস্তে আস্তে শান্ত হয়ে গেল। ও জিভটা নিচের দিকে নাড়তে লাগলো। কয়েক মুহূর্ত পর ও পিছনে ফিরে ওর চিৎকার করে উঠলাম। আমি ভীষণ উপভোগ করছি। আরও অবিলম্বে মুখের মধ্যে এটি আবার নিয়ে নেয়। আমারটা বেরোতে চলেছে, থামো, নাহলে মুখে বেরিয়ে যাবে প্লিজ। ও মুখ থেকে বের করলো। আমি এগিয়ে গিয়ে ওর হাত ধরার চেষ্টা করলাম, কিন্তু আরাম করে শুয়ে পড়ল। আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি প্যান্টের বোতাম খুলে সম্পূর্ণ উলঙ্গ হয়ে নিলাম। আমার দিকে তাকিয়ে ওর গাউনের স্ট্র্যাপ কাঁধ থেকে সরিয়ে নিল। ও শুয়ে শুয়ে গাউনটির পিছনে হাঁটুর নিচে নামিয়ে দিল। বরাবরের মতো ও নিচ থেকে উলঙ্গই ছিল, গাউনের নিচে কিছুই ছিল না। ফাঁক মে নাও, আমার দিকে তাকিয়ে তার হাত ছড়িয়ে লাভ মোড আমাকে চুধো। ও খুব ভালো করে জানে যে জিনিসগুলি আমাকে বিছানায় কতটা উত্তেজিত করে এবং সেগুলি কীভাবে ব্যবহার করতে হয় তাও জানতো। বিছানায় উঠে ওর কাছে গেলাম। ধীরে ধীরে পা ছড়িয়ে বাতাসে তুলে দিল। এটা আমার জন্য খুব বেশি ছিল। আমি জোশে চলে এলাম। আমি সাথে সাথে ওর পায়ের মাঝে চলে এলাম, হাত দিয়ে চেপে ধরলাম। ভেতরে যাও, এক শটে। ওর নিচ থেকে পাছা উঁচু করে ধরে। আমি জোশে এক ধাক্কা মারি এবং সম্পূর্ণ গভীরে
ফাক মি, সে সিংহের মতো চিৎকার করে উঠল। কামড় দাও, শাক দ্য আউট অফ লাইফ। আমি ওর স্তনের মোটা মুখে নিয়ে চুষতে লাগলাম। আমার মুখ চেপে ধরে বুকের মধ্যে মুখে দেওয়ার চেষ্টা করছিল। আহা, নিচ থেকে পাছা নাড়তে নাড়তে আমাকে আরও উপভোগ করতে দাও জান। আজ বার্ষিকীতে তুমি কি চাও? আমি জানতাম সে এখন কি বলবে। তুমি কি করতে চাও বলো, আমি আজ রাতেই সব করব। মনে মনে হাসলাম। সে সব কথায় একই কথা বলতো, কিন্তু কখনো করার সুযোগ আসেনি। ফাক মি, আবার সে চিৎকার করে উঠল। তখন বাইরের ঘড়িতে 1টা বাজে। চলো শট গণনা করি, ও দ্রুত বলে। দেখি তুমি কটা শট দিতে সক্ষম, বলো, দম আছে? সেই সারা রাতেই আমি ওকে পশুর মতো ফেলে চুদিয়েছিলাম এবং যথারীতি বিছানায় আমার সাথে ও প্রতিযোগিতা করতে থাকে। ক্লান্ত আমরা দুজনেই বিছানায় গড়িয়ে পড়লাম, আর ও আমার বাহুতে আরামে শুয়ে পড়ল। আমি কি তোমাকে কিছু শোনাতে পারি? ও আমার কানে মৃদুস্বরে বলল। মানে বুঝলাম। ওর দিকে তাকিয়ে হেসে ওর ঠোঁটে চুমু দিলাম। শোনাও, আমি বললাম। এর নাম ইল হামসে खफा हो जैसे, साथ चलो मौजी सवा हो जैसे, लगन देख तूने मुझे भुला दिया हो जैसे, इसको सिर्फ की हाथ तक न बाधा, यूं न मिले हमसे खुदा हो जैसे, मुझे कौन ऐसा किया जो जैसे, हिचकिया रात भर आती रही, तुमने मुझे याद किया हो जैसे। বাইরের ঘড়িতে 5টা বাজে। তুমি সূর্যোদয় দেখতে চাও? আমি যখন ওকে জিজ্ঞেস করলাম, ও তখনই ছোট মেয়ের মতো হ্যাঁ সূচক মাথা নাড়ল। কাম বলে আমি বিছানা থেকে উঠে পড়লাম এবং ও আমার পিছনে উঠে গেল। প্রস্তুত হয়ে দুজনেই বাসা থেকে বের হলাম। কিছুক্ষণ হাঁটার পর পাহাড়ের শেষ প্রান্তে পৌঁছালাম। যেখানে আমার বাড়ি ছিল সেখানে দূর দূরান্তে আর কোনো বাড়ি ছিল না। নির্জন রাস্তার পাশে পাহাড়ের চূড়োয় তৈরি একটা ছোট্ট কটেজ। ওর হাত ধরে পাহাড়ের কিনারে এসে দাঁড়ালাম। আমাদের দুজনের সামনেই একটা গভীর খাড়ি ছিল, কিন্তু ওর বা আমারই কারোরই মনোযোগ ওটার দিকে ছিল না। সামনের আকাশে তখনও চাঁদ পূর্ণ, সূর্যের লাল আলো ছলাতে শুরু করেছে। এটি এমন একটি দৃশ্য যখন আকাশে রাতের চাঁদ, সকালের সূর্য উভয়ই একসাথে দেখা যায়। ও হাসতে হাসতে সারা পৃথিবী থেকে বেখেয়াল সামনের আকাশের দিকে তাকিয়েছিল। আমি 2 পা পিছিয়ে গিয়ে পকেটে হাত রাখলাম। রিভলভারটি তখনও ছিল। আমি পকেটে হাত ঢুকিয়ে রিভলভার বের করলাম। সময় হয়েছে। আকাশে উদিত সূর্যের দিকে তাকিয়ে ভাবলাম, সরি ডিয়ার। আমি ওর দিকে এক নজর তাকিয়ে জোরে বললাম। ও আমার দিকে ফিরল। আমি আঙুল রিভলভারের লিভার টেনে নিলাম। বাতাসে গুলির শব্দ প্রতিধ্বনিত হলো। রিভলভার থেকে ছোড়া গুলি ওর কপালে লেগে ওর সুন্দর মুখে অবনতি ঘটে। একটা ধাক্কা খেয়ে ও পিছনে হুটে হোঁচট খেয়ে খাদে পড়ে গেল। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করতে থাকলাম। হৃদস্পন্দন নিয়ন্ত্রণে এলে আমি এগিয়ে গিয়ে খাদে উঁকি দিলাম। নিচে পাথর দেখা যাচ্ছিল, কিন্তু ওর লাশের কোনো নাম বা চিহ্ন ছিল না। পড়ে যাওয়ার সময় বাতাসে কোথাও অদৃশ্য হয়ে গিয়েছিল। আমি আমার হাতের দিকে তাকালাম। আমার হাত থেকে রিভলভারটাও হারিয়ে গেছে। মৃত্যু এলেও এই অভিমান নেই যেমন তুমি আমার উপকার করেছ। আমার ওর বলার কথা মনে পড়ল। আমি সেই কটেজে ফিরে গেলাম। সেখানে আমাকে আবার সব কিছু করতে হবে। 10 বছর আগে সেই রাত যখন আমি হত্যা করেছি। কিন্তু আমি কি সত্যি তাকে হত্যা করতে পেরেছি? প্রতি বছর এই রাতে সে আবার না জানে কোথা থেকে ফিরে আসতো। আর এই রাতটি 10 বছর আগে যেভাবে ঘটেছিল সেভাবেই ঘটে। সে রান্না করত, আমরা খেতাম, একে অপরকে ভালোবাসতাম। সূর্যোদয় দেখতে আসতো এবং আমি প্রতিদিন সকালে তাকে মেরে ফেলতাম।
প্রতি বছর এই রাতে ও ওর মৃত্যুর গল্পের পুনরাবৃত্তি করতে ফিরে আসতো। এমন এক সিলসিলা যা শেষ হওয়ার নামই নিচ্ছে না। এরকম একটি ভুল যা আমি 10 বছর আগে করেছিলাম, কিন্তু এখন আমাকে প্রতি বছরই করতে হয়। जिंदगी गुजर रही है इस तरह, बिना जुन कोई সাজ যায়। গল্পটি এখানেই সমাপ্ত হলো।